আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার বেসিক, অর্থাৎ তুমি হচ্ছে গণিতে ভালো করতে চাইলে তোমার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু বেসিক নলেজটা কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। তুমি মনে করো বেসিকটা না শিখে, অর্থাৎ তোমার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, তাহলে তুমি কিন্তু সরাসরি যদি সৃজনশীল করতে চাও, সরাসরি যদি কোনো পাঠ্য বইয়ের অঙ্ক করতে চাও, তাহলে কিন্তু তোমার অনেক বড় সমস্যা হবে, অর্থাৎ তুমি করতে পারবে না। কিছুটা করার পরে তুমি আটকে যাবে। তো এই কারণে কিন্তু তোমার বেসিকটা অবশ্যই জানা দরকার। তো আজকের ক্লাসে কিন্তু তোমাদের বাস্তব সংখ্যার বেসিকের যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু আজকের এক ক্লাসে আমি কমপ্লিট করে দেব তোমাদের। অর্থাৎ বেসিক এই ক্লাসটি তুমি দেখলেই বুঝতে পারবে বাস্তব সংখ্যা কি, তারপর মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা চিনার উপায় কি, অমূলদ সংখ্যা চিনার উপায় কি, পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, ঠিক আছে? সব কিছুই তুমি এই এক ক্লাসে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ প্রথম অধ্যায়ের বেসিকের জন্য এই একটি ক্লাসে যথেষ্ট। সুতরাং তোমরা হচ্ছে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা বার্তা থাকবে যে তোমরা আরও ভালো করে প্রস্তুতি কীভাবে নিতে পারো, এবং তোমরা প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের কাছ থেকে কীভাবে নিতে পারবে, এবং তোমাদের জন্য যে সিক্রেট গ্রুপগুলো হয়েছে সেটাতে কীভাবে অ্যাড হবে, সব কিছুই ক্লাস শেষ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। নবম দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার এই ক্লাসটি প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, বাস্তব সংখ্যা মূলত কি। বাস্তব সংখ্যা হচ্ছে মূলত সকল মূলদ সংখ্যা আর সকল অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি? এই জিনিসটাই তোমাদেরকে আমি প্রথমে বুঝাই। মূলদ সংখ্যা প্রথমে আমি তোমাদেরকে মূলদ সংখ্যা দিয়ে বুঝাই। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আর বাস্তব সংখ্যা হচ্ছে এমন সংখ্যাসমূহ যেগুলো আমরা হচ্ছে বাস্তব জীবনে অর্থাৎ বাস্তবে প্রয়োগ করা যায়। গণিতের ক্ষেত্রে কোনো কিছু সলিউশনের ক্ষেত্রে যে সংখ্যাগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। আর বাস্তব সংখ্যা হচ্ছে, তাহলে ডেফিনেশনটা হচ্ছে কি, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ আকারে মানে কীরকম? অর্থাৎ তুমি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে পারবে, ঠিক আছে, পি বাই কিউ আকারে লিখতে পারবে, যেখানে কিউর মান অর্থাৎ নিচের হরের মানটা কিন্তু কিউ নট ইকুয়াল জিরো, অর্থাৎ জিরো হতে পারবে না। অর্থাৎ এই কিউর মান যদি জিরো ছাড়া অন্য কিছু হয়, এরকম ভগ্নাংশ আকারে লেখা যায়, এরকম এই সমস্ত সংখ্যাসমূহকে আমরা বলবো কি, মূলদ সংখ্যা। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি 1 2 3 4, এই সমস্ত সংখ্যার সবগুলো কিন্তু মূলদ সংখ্যা। কারণ কি, আমরা কোনো একটা সংখ্যা লেখার পরে মনে করো এখানে 4-এর নিচে কিছু নাই মানে কি, আমরা জানি 1 আছে, এটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু এই 4 এটা কি হবে, মূলদ সংখ্যা হবে। আর যদি আমি লিখি 5/2 অথবা 10/5, ঠিক আছে, এগুলোও কিন্তু মূলদ সংখ্যা। কারণ কি, কারণ হচ্ছে এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পেরেছি, এবং নিচের মানটা কিন্তু জিরোর চেয়ে বড়, ঠিক আছে। অর্থাৎ নিচের মানটা কিউ এর মানটা কিউ নট ইকুয়াল জিরো, অর্থাৎ জিরো যদি না হয় অন্য কোনো যদি মান হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে মূলদ সংখ্যা। একদম সহজ কথা যদি তোমাদেরকে বলতে যাই, সেটা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অথবা ভগ্নাংশ আকারে লেখা যায়, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি, মূলদ সংখ্যা। এখন আসি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যেটা মূলদ সংখ্যা নয় সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে শর্টকাট মনে রাখার নিয়ম, হচ্ছে এটাই, যেটা মূলদ সংখ্যা নয় সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে বলি অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। যেমন √2, এটাকে কি তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না? এটার মান যখন তুমি ক্যালকুলেশনে বের করবে অনেক বড় একটা মান চলে আসবে। তারপর যদি বলি আমি √4 কি অমূলদ সংখ্যা? না, √4 অমূলদ সংখ্যা না। কারণ হচ্ছে 4কে বর্গমূল করলে আমরা কত পাই? 2 পাই। সুতরাং হচ্ছে 2 এটা একটা কি, 2 এটা একটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যেটাকে হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে লেখা যায় না, পি বাই কিউ আকারে লেখা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং কিউর মান যদি জিরো না হয়, কিউ নট ইকুয়াল জিরো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি, মূলদ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে দেখাবো মূলদ সংখ্যা চিনার উপায় কি, অমূলদ সংখ্যা চিনার উপায় কি। কারণ হচ্ছে মূলদ সংখ্যা যদি তুমি না চিনো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে, অনেকগুলো এমসিকিউ। তুমি যদি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই জিনিসটা যদি
যদি তোমার মাথায় একবার ঢুকাতে পারো, তুমি যদি বুঝতে পারো মূল সংখ্যা কোনগুলো ও মূল সংখ্যা কোনগুলো, তাহলে তোমার অনেকগুলো এমসিকিউ কিন্তু তোমার করা হয়ে যাবে। অর্থাৎ তুমি অনেকগুলো এমসিকিউ খুব সহজেই করতে পারবে, নিজে নিজে করতে পারবে। আর এই বেসিক জিনিসটা তুমি যদি না শিখো, সরাসরি যদি তুমি এমসিকিউতে যাও, তাহলে তো তুমি অবশ্যই মূল সংখ্যা নিয়ে যতই এমসিকিউ করো, নতুন একটা এমসিকিউ যখন তোমাকে দেওয়া হবে তুমি পারবে না। এই কারণে এই বেসিকটা কিন্তু তোমার ক্লিয়ার করতে হবে। এখন আমরা দেখব মূল সংখ্যা চেনার উপায় আর অমূল সংখ্যা চেনার উপায়। তাহলে দেখো মূল সংখ্যা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো মূল সংখ্যা চেনার উপায়। মূল সংখ্যা চেনার উপায় এখানে হচ্ছে 5টি। এই 5টি মূল সংখ্যা চেনার উপায় যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তোমার যদি এমসিকিউতে আসে নিচের কোনটি মূল সংখ্যা অথবা নিচের কোনটি অমূল সংখ্যা, তাহলে মূল সংখ্যা আর অমূল সংখ্যার ক্ষেত্রে তোমাকে কেউ বাজাতে পারবে না। ঠিক আছে, তুমি অবশ্যই পারবে, প্রত্যেকটা এমসিকিউ পারবে। এগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ যে এখান থেকে এমসিকিউ কিন্তু থাকেই। ঠিক আছে, তো এই কারণে এমসিকিউর জন্য এই বিষয়গুলো তোমাকে, এই খুঁটিনাটি বিষয়গুলো, বেসিকগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো এখানে মূল সংখ্যা চেনার 5টি উপায় লিখছি। এই 5টি উপায় তোমাকে একদম উদাহরণ সহ এখন বুঝাই দিব। তুমি এই 5টি নিয়ম যদি ভালো করে মনে রাখতে পারো, মুখস্থ করতে হবে না, ভালো করে মনে রাখতে পারলে তাহলে তোমার জন্য যথেষ্ট। মূল সংখ্যা চেনার উপায়, প্রত্যেক পূর্ণ সংখ্যা কিন্তু একটি মূল সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন আমি তোমাকে বলি 0, তারপর হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট, তারপর এদিকে হচ্ছে -1 -2, তারপর হচ্ছে -3। ঠিক আছে, এগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে যখন তোমাকে একটু পরে আলোচনা করব, তখন তোমাকে আরও বিস্তারিত বলে দেওয়া হবে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক আর সকল ঋণাত্মক এই অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে কি ভগ্নাংশ নয়, এইরকম সংখ্যাসমূহকে বলবো কি মূল সংখ্যা হচ্ছে। এগুলো কিন্তু হবে কি মূল সংখ্যা। তাহলে প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি কি মূল সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা একটি মূল সংখ্যা, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে একটা মূল সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখলেই সেটা মূলত না অমূলত, যদি তোমাকে প্রশ্ন আসে তাহলে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে মূল সংখ্যা। তারপরে হচ্ছে তোমার আছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূল সংখ্যা। এখন তোমার কথা হতে পারে, স্যার পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? এখন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার এমন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোকে হচ্ছে তুমি বর্গ করলে, যে সংখ্যাগুলোকে বর্গ করলে তোমার হচ্ছে কি আসবে না, দশমিক আসবে না, সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যাকে যদি তুমি বর্গমূল করো, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি মূল সংখ্যা। যেমন হচ্ছে এখানে আছে 4 লেখা, 4কে যদি বর্গমূল করি আমরা কত পাই? 2 পাই। এখানে আছে √9, 9কে রুট করলে আমরা কত পাই? 3 পাই। এখানে আছে √16, √16কে বর্গমূল করলে কত পাই? আমরা 4 পাই। তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে কি মূল সংখ্যা। যেমন হচ্ছে 4কে 4 √4 এটা হচ্ছে মূল সংখ্যা, তারপরে হচ্ছে √9 এটা হচ্ছে মূল সংখ্যা, √16 এটা হচ্ছে মূল সংখ্যা। কিন্তু তোমার হচ্ছে যদি বলা হয় √5 এটা কি মূল সংখ্যা? না, এটা মূল সংখ্যা না, এটা হচ্ছে অমূল সংখ্যা। কারণ হচ্ছে 5 এটা কি নয়, 5 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 এটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আর 5কে যদি তুমি বর্গমূল করো অনেক বড় একটা সংখ্যা চলে আসবে। সুতরাং √5 একটা কি নয়, তোমার পূর্ণবর্গ নয়। √2 হচ্ছে পূর্ণবর্গ নয়। ঠিক আছে, √2 হচ্ছে মূল সংখ্যা নয়। তারপরে হচ্ছে তোমার √3 হচ্ছে মূল সংখ্যা নয়। তাহলে যে সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সেগুলোকে যদি বর্গমূল করো তাহলে সেটাই হবে কি, সেগুলোর বর্গমূল হবে কি মূল সংখ্যা। তারপর 3 নম্বরে আসি, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ গণসংখ্যার ঘনমূল মূল সংখ্যা। তাহলে সকল পূর্ণ গণসংখ্যা, পূর্ণ গণসংখ্যা কোনগুলিকে বলা হয়? যে সংখ্যাগুলোকে এমন 3টি সংখ্যা গুণ করলে হচ্ছে তোমার সেই সংখ্যাটা মিলে যায়, সেগুলোকে বলা হয় পূর্ণ গণসংখ্যা। যেমন হচ্ছে তোমার 8, এখানে 8, এখানে হচ্ছে 3 √8 দিছে। তাহলে এর মানে আমরা এখানে এমন কোন 3টা সংখ্যা গুণ করলে আমরা 8 পাই? সেটা হচ্ছে 2 3টা গুণ করলে আমরা কি পাই? 8 পাই। এই কারণে এটা একটা কি, এটা হচ্ছে একটা ঘনমূল, এটা হচ্ছে পূর্ণ গণসংখ্যা। এটাকে বলা হয় পূর্ণ গণসংখ্যা। অর্থাৎ এমন একটি সংখ্যাকে ঘন করলে, অর্থাৎ 3 বার গুণ করলে 8 আসে। তারপর হচ্ছে তোমার 3 √27।
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে হচ্ছে এই 27, এটা একটা হচ্ছে পূর্ণগণ সংখ্যা। এটা পূর্ণগণ সংখ্যা কেন? কারণ হচ্ছে এমন একটি সংখ্যা হচ্ছে ঘন করলে 27 আসে, সেটা হচ্ছে কি 3 তারিখে নয়, 3 নং কত 27 আমরা জানি। এই কারণে এগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা, এগুলো কি মূলদ সংখ্যা। আর তোমাকে যদি আমি বলি 4 9, আচ্ছা এটা কি মূলদ সংখ্যা হবে? না, এটা মূলদ সংখ্যাও হবে না, অমূলদ সংখ্যাও হবে না, এমনকি বাস্তব সংখ্যাও হবে না। কারণ তুমি এমন কোনো সংখ্যা ছাড়টা গুণ করে তুমি কিন্তু 9 মিলাতে পারবে না। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। 4 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা 4 নাম্বার বলতেছি, 3 নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখো 4 নাম্বার। 4 নাম্বারে বলা আছে শূন্য, শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু তোমার হচ্ছে কি মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা কি একটু পরে বলতেছি। আর প্রকৃত অপকৃত ভগ্নাংশ মূলদ সংখ্যা। আচ্ছা একটু বলি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা যেগুলো বলে দিচ্ছি এগুলো আর বলবো না। সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যাকে আবার ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা হয়। শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 ... এগুলোকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। এই সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো কি? এই সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলা হয় তাকে যেটার হচ্ছে তোমার লব ছোট হর বড়। লব ছোট হর বড় হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এইরকম প্রকৃত ভগ্নাংশ এটাও কিন্তু মূলদ সংখ্যা। আর অপকৃত ভগ্নাংশ কোনগুলো? যেটার হচ্ছে লব বড় হর ছোট, সেটাই হচ্ছে কি অপকৃত ভগ্নাংশ। তাহলে যেটার লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত, যেটার লব বড় হর ছোট সেটা হচ্ছে অপকৃত। এই প্রকৃত অপকৃত ভগ্নাংশগুলো কি মূলদ সংখ্যা। এই প্রকৃত এবং অপকৃত সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। 5 নাম্বার দেখো। 5 নাম্বার হচ্ছে দশমিকের পরের ঘরগুলো যদি সসীম হয়। সসীম মানে হচ্ছে যেটা দশমিকের পর লিমিট থাকবে, অর্থাৎ দশমিকের পর যে ঘরগুলোর হচ্ছে লিমিট থাকবে। যেমন আমি লিখলাম 3.687898. এখন দেখো এখানে কিন্তু হচ্ছে দশমিকের পরের সংখ্যাটা কত দিয়ে এখানে হচ্ছে অসীম। এটাকে বলা হয় অসীম, এটার কোনো সীমা নাই। ঠিক আছে, যদি আমি ধরি এগুলো দিলাম না, যদি জাস্ট এই 3 ঘর পর্যন্ত দশমিকের পর 3 ঘর বা 3 ঘর পর্যন্ত ধরলাম, এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে সসীম দশমিক এটা হবে কি মূলদ সংখ্যা, এটা হবে কি মূলদ সংখ্যা। আর এখানে যদি আমি দিয়ে এই সংখ্যাটা দশমিকের পর অসীম বুঝাই, তখন সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে না, মূলদ সংখ্যা হবে না। আরেকটা কথা হচ্ছে যে দশমিকের পরে যদি পৌনঃপুনিক হলে সেটা মূলদ সংখ্যা হবে। দশমিকের পর পৌনঃপুনিক সংখ্যা বলতে কিরকম? যেমন আমি লিখলাম হচ্ছে 4.3232। এখানে দেখো বারবার কিন্তু 32 আসতেছে। এরকম সংখ্যাগুলোকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। কারণ হচ্ছে কি দেখো, কারণ হচ্ছে যে তোমার 4 এর পর বারবার 32 না লিখে তুমি করতে পারো কি 4 এর পর 32 লিখার পর 3 এবং 2 উপর পৌনঃপুনিক দিয়ে দিছো। এখন 3 উপর 3 আর 2 উপর পৌনঃপুনিক দিয়ে দেওয়া মানে হচ্ছে এখানে শুধুমাত্র এরপরে 32 আছে, অর্থাৎ এটা পৌনঃপুনিক দিয়ে তুমি সীমাবদ্ধ করে ফেলতে পারছো। এই কারণে এটাও একটা কি মূলদ সংখ্যা। তাহলে আমি তোমাদেরকে একটু শুরু থেকে একটু করে বলি। সকল পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। সকল পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেগুলোকে বর্গমূল করলে দশমিকে আসে না, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণগণ সংখ্যা অর্থাৎ এমন গণ সংখ্যা, এমন পূর্ণগণ সংখ্যা সমূহ যেগুলোকে কোনো একটি সংখ্যা 3 বার অর্থাৎ ঘন করলে একই সংখ্যা আসবে, এরকম সংখ্যাগুলো হচ্ছে কি হবে মূলদ সংখ্যা। শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। দশমিকের পরে যদি সীমিত সংখ্যক সংখ্যা আসে, অর্থাৎ দশমিকের পরে যদি অসীম সংখ্যা না আসে, সসীম সংখ্যা আসলে সেটা হবে মূলদ সংখ্যা। এবং হচ্ছে দশমিকের পরে যদি বারবার একই সংখ্যা আসে, যেটাকে তুমি পৌনঃপুনিক আকারে লিখতে পারবে, এরকম সংখ্যা আসলে সেটাও কি মূলদ সংখ্যা।
আশা করছি তোমরা মূলদ সংখ্যার বিষয়টা বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো মূলদ সংখ্যা বুঝলাম, অমূলদ সংখ্যাটা কিভাবে বুঝবো? আর মূলত কথা হচ্ছে যে তুমি যদি মূলদ সংখ্যা চিনতে পারো বা মূলদ সংখ্যা বুঝতে পারো, তাহলে অমূলদ সংখ্যা তুমি সহজে ধরে নিতে পারবে। কারণ হচ্ছে যেটা মূলদ নয় সেটাই হচ্ছে তো অমূলদ সংখ্যা, তাই না? তো যেটা মূলদ সংখ্যা নয় সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন আমি তোমাদেরকে যদি বলি, আমি জাস্ট দুইটা বৈশিষ্ট্য বলতেছি অমূলদ সংখ্যা চিনার। অমূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পর অসীম সংখ্যা থাকবে, এরকম ভিন্ন ভিন্ন দশমিকের পর হচ্ছে কি অসীম সংখ্যা থাকবে, ঠিক আছে? অসীম সংখ্যা থাকবে, দশমিকের পর অসীম সংখ্যা। কোনো একটা সংখ্যাকে ভাগ করলেও কিন্তু দশমিকের পর অসীম সংখ্যা আসতে পারে, অথবা এরকম দশমিকের পর যদি অসীম সংখ্যা থাকে সেটা হবে কি অমূলদ সংখ্যা, সেটা হবে কি অমূলদ সংখ্যা, অমূলদ, ঠিক আছে? সেটা হবে কি অমূলদ সংখ্যা। এটা তোমরা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে যে তোমার কি তোমার যে সংখ্যাগুলোকে হচ্ছে বর্গমূল করলে দশমিক আসে, যেমন হচ্ছে যে তোমার কি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেমন হচ্ছে √2, √3, তারপর হচ্ছে √5, তারপর হচ্ছে √7, √6, √8, ঠিক আছে? এগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ হচ্ছে এগুলো তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো, এগুলোর কিন্তু মান আসবে অনেক অনেক বড়। আর যে সংখ্যাকে তাহলে ভাগ করার পর অথবা তোমার হচ্ছে বর্গমূল করার পর হচ্ছে অনেক বড় সংখ্যা আসে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর তুমি যদি মূলদ সংখ্যা চিনতে পারো, যেটা মূলদ নয় সেটাই কি অমূলদ। খুব সহজে তোমাদেরকে বুঝাইলাম। এখন হচ্ছে বাকি সংখ্যাগুলো সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন হচ্ছে তুমি অন্যান্য সংখ্যাগুলো যেগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হয়নি সেগুলো দেখো। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি তোমাদের একটু আগে বলছি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, এবং অখণ্ড হতে হবে, অর্থাৎ ভগ্নাংশ নয় এমন। আর স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম আছে, স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আবার বলা হয় কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে ডট 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 এইরকম হচ্ছে যতগুলো সংখ্যা আছে, তারপর হচ্ছে এরকম যতগুলো সংখ্যা আছে সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয়, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক, এইরকম ধনাত্মক সংখ্যাগুলো, সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাসমূহকে, ঋণাত্মক মানে হচ্ছে যেগুলো মাইনাস হয়, ঠিক আছে, 2, তারপর হচ্ছে 3, এগুলো হচ্ছে কিন্তু জিরোর চেয়ে ছোট। অর্থাৎ তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড়, এভাবে বলতে হবে না, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা আর শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আবারও বলতেছি, পূর্ণ সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, যেগুলো মাইনাস না। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা আর শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলবো আমরা? শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এখন আসো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে যেটাকে হচ্ছে তুমি p/q আকারে লিখতে পারবে। p/q আকারে মানে হচ্ছে কি, যেটার লব এবং হর থাকবে সেটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই কিউর মানটা কি হতে পারবে না, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1, অর্থাৎ এই কিউর মানটা 1ও হতে পারবে না, আবার কিউর মানটা 0ও হতে পারবে না। অর্থাৎ যে ভগ্নাংশের মান তোমার হচ্ছে হর কখনো 1 হবে না এবং হর কখনো 0 হবে না, সেই ভগ্নাংশটি হবে কি, সেটাই হবে ভগ্নাংশ সংখ্যা, সেটাই হবে কি ভগ্নাংশ সংখ্যা। যেমন আমি যদি লিখি 3/4, এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। আমি যদি লিখি 7/8, এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। আমি যদি লিখি 3/0, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না। আমি যদি লিখি 4/1, এটা কিন্তু কি না, ভগ্নাংশ সংখ্যা না। তাহলে ভগ্নাংশ সংখ্যা হতে হলে নিচের মান, অর্থাৎ হরটা কি হতে হবে, হরটা কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ হরটা 0 হতে পারবে না এবং 1ও হতে পারবে না, এবং লব হর পরস্পর সহমূলিক হতে হবে, অর্থাৎ এখানে কিউ কিন্তু পরস্পর সহমূলিক করতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার পরস্পর সহমূলিক কি? পরস্পর সহমূলিক হচ্ছে এখানে 7 আর 8 এর গুণনীয়কগুলো কি হতে হবে, গুণনীয়কের মধ্যে শুধুমাত্র কি থাকতে হবে, গুণনীয়কগুলোর মধ্যে হচ্ছে কমপক্ষে তোমার হচ্ছে 1টা, অর্থাৎ একটা গুণনীয়ক হলেও কি থাকতে হবে, মিল থাকতে হবে। তারপর হচ্ছে 3, 4, এখানে হচ্ছে 3 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, আর 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2,
4, কারণ আমরা জানি 2 × 4, আবার 4 একে 4। তাহলে এখানে দেখো তুমি হচ্ছে কি শুধুমাত্র গুণনীয়ক মিল পাচ্ছ কি 1, শুধুমাত্র গুণনীয়ক মিল পাচ্ছ 1। এটাকেই বলা হয় পরস্পর সহমৌলিক। তাহলে এখানে ফি বাই কিউ পরস্পর সহমৌলিক হতে হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, এবং কিউ নট ইকুয়াল 0 আর কিউ নট ইকুয়াল 1। জাস্ট এতটুকু মনে রাখলে তোমার জন্য যথেষ্ট। আশা করছি ভগ্নাংশ সংখ্যা এবং হচ্ছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে এখন দেখো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা কি? শূন্যর চেয়ে বড় সকল স্বাভাবিক সংখ্যা বললে ভুল হবে। ধনাত্মক সংখ্যা হবে হচ্ছে তোমার শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। তাহলে ধনাত্মক সংখ্যার ডেফিনেশনটা কি? শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক অখণ্ড শূন্যর চেয়ে বড় সকল বাস্তব সংখ্যাকে, শূন্যর চেয়ে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, শূন্যর চেয়ে বড়। যেমন হচ্ছে 5/2 হতে পারে, অথবা 10/2 হতে পারে, ঠিক আছে, 7/8 হতে পারে, ঠিক আছে। এবং এগুলো সহ কি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক সংখ্যা কি? শূন্যর চেয়ে বড় সকল বাস্তব সংখ্যা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, শূন্যর চেয়ে বড় হতে হবে, ঠিক আছে। শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাকে, সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা। এখন আসি ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা তোমরা সবাই চিনো। ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাকে কিন্তু ঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্যর চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন -1, -2, ঠিক আছে, -3, ঠিক আছে, এগুলি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তারপর আমি মাইনাস দিয়ে তুমি কিন্তু ভগ্নাংশ আকারেও লিখতে পারো, 5/2, তারপর হচ্ছে -7/8, ঠিক আছে। এগুলোও কিন্তু কি? এগুলোও কিন্তু হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা, এগুলোও কিন্তু ঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্যর চেয়ে বড় সকল, শূন্যর চেয়ে বড় সকল সকল বাস্তব সংখ্যাকে হচ্ছে ধনাত্মক সংখ্যা বলে। আর শূন্যর চেয়ে ছোট, শূন্যর চেয়ে ছোট অর্থাৎ -6 দিয়ে সেটা হচ্ছে শূন্যর চেয়ে, -1 কোটিও কিন্তু শূন্যর চেয়ে ছোট। তাহলে ঋণাত্মক সংখ্যা মানে কি? শূন্যর চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এখন আসি অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন এখানে দেখো 0, 0 সহ সকল ধনাত্মক, এগুলোকে বলা হয় সকল ধনাত্মক। আর উপরে যেগুলো দেখতেছো এগুলোকে বলা হয় ঋণাত্মক। তাহলে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। এক কথা একটু করে তোমাদেরকে আবার বলে দিই, স্বাভাবিক সংখ্যা কি? যে সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ 0-র চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলে। 0-র চেয়ে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 0 সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা হচ্ছে ফি/কিউ পরস্পর সহমৌলিক হতে হবে এবং কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1 হতে হবে, অর্থাৎ কিউর মান 1 এবং 0 হতে পারবে না। ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে 0-র চেয়ে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যা কি? 0-র চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যা কি? 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। আশা করছি তোমরা এই আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পারছো এবং তোমাদের বেসিক সম্পর্কে তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যতটুকু বলার তোমাদেরকে দরকার সবটুকু আমি কিন্তু বলার চেষ্টা করেছি। এবং হচ্ছে তোমরা পরবর্তী ক্লাসে কিন্তু এই প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস পেয়ে যাবে। প্রথম অধ্যায়ের উপর আমরা এমসিকিউ ক্লাস কেন করব? কারণ হচ্ছে যে এই প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম এবং সৃজনশীল খুব কম আসে। এই কারণে আমরা এই প্রথম অধ্যায় থেকে এমসিকিউর উপর জোর দিব। কারণ হচ্ছে এই প্রথম অধ্যায় থেকে এমসিকিউ মাস্ট বি, অবশ্যই এমসিকিউ তো থাকবে। এই কারণে তোমাকে হচ্ছে এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা হচ্ছেন নবম শ্রেণী, নবম এবং হচ্ছে দশম শ্রেণীতে রয়েছ, তোমরা হচ্ছে
তোমাদের জন্য আমরা আমাদের সিক্রেট গ্রুপ খুলেছি, অর্থাৎ তোমরা চাইলে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো। সেখানে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাবে, সেখানে যুক্ত হলে তুমি সকল বিষয়ের শর্টকাট সাজেশনগুলো পেয়ে যাবে, সাজানো গোছানো নোট পেয়ে যাবে এবং হচ্ছে তোমার ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে যাবে। অর্থাৎ তুমি একটা জায়গা থেকে তুমি সব কিছু শিখতে পারবে এবং হচ্ছে তোমাদেরকে সেখানে ইংলিশ এবং গণিতের ক্লাস, পূর্ণাঙ্গ ক্লাসগুলো দেওয়া হবে। তো কথা হলো যে তোমরা যদি ক্লাস করতে চাও এবং হচ্ছে নোটগুলো পেতে চাও এবং হচ্ছে তোমরা পরীক্ষাও দিতে পারবে, সেখানে তুমি এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে অনেকজনের মধ্যে। তো তুমি যদি আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যোগাযোগ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ, আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যোগাযোগ করবা। আচ্ছা, নাম্বারটা লিখে দিই জাস্ট, 01861549811, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে 01861549811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। তোমরা যোগাযোগ করে নবম দশম শ্রেণী লিখে, অর্থাৎ তুমি নবম শ্রেণীতে হলে নবম লিখে মেসেজ দিবে, দশম শ্রেণীতে হলে দশম শ্রেণী লিখে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে। তোমরা সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো অনলি হচ্ছে তোমার 200 টাকা দিয়ে, জাস্ট 200 টাকা, ঠিক আছে? একবার 200 টাকা দিয়ে যদি তুমি অ্যাড হও তাহলে তোমার একদম ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে আমরা হচ্ছে সাজেশনগুলো দিব এবং ক্লাস করাবো এবং তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যতটুকু সম্ভব যা যা প্রয়োজন সব কিছু আমরা দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা হচ্ছে অ্যাড হতে চাও অবশ্যই ক্লাসের নাম লিখে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এতটুকু এবং পরবর্তী নেক্সট এমসিকিউ ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকতেছো তারা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো সবার আগে, যাতে তুমি ক্লাসটি পেয়ে যাও।